নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার গল্প, পরোপকার। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার গল্প, পরোপকার। ছেলেবেলা থেকেই শুনে আসছি আমাদের বাড়ির সবাইকার থেকে আমি আলাদা ধাতের। কথাটা একেবারে মিথ্যে নয়। আমার ভাইদের সঙ্গে আমার বিশেষ মিল নেই। আমার ভাইরা সবাই ষণ্ডা, জোয়ান। শুধু তাই নয়, তারা সব কাজের লোক। পাড়ার যে কোনো কাজেই লোকে সবার আগে ডাকতে আসে আমার ভাইদের। প্রতিবেশীদের দায়ে অদায়ে আমার ভাইয়েরা যায় এগিয়ে সবার আগে। দুপুর রোদে 5 ক্রোশ রাস্তা পরের মোট ঘাড়ে করে বয়ে নিয়ে আসা তাদের কাছে ছেলে খেলা। কনকনে শীতের রাত্রে লেপের ভেতর থেকে হাত বার করে বাতির সুইচটা টিপতেও যখন আলস্য হয়, তখনও তারা অম্লান বদনে গামছা কোমরে বেঁধে মরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাবার ডাকে বেরিয়ে পড়ে। তাদের তুলনায় আমি বোধহয় একটু আয়েসি। গ্রীষ্মকালে গরমটা আমার বড় বেশি লাগে। রাতে ঘুমোবার চেষ্টা করে এত ক্লান্ত হয়ে পড়ি যে দুপুরে একটু না ঘুমোলে চলে না। আর শীতকালে ঠান্ডাটা আমায় এমন কাবু করে ফেলে যে নড়তে চড়তে বড় একটা ভালো লাগে না। বর্ষাকালে শহরটা কি বিশ্রী হয়ে ওঠে সে তো জানোই। তাতে আর বেরোনোই বা কেমন করে যায়। বৎসরের বাকি মাসগুলো আমার এসব ঋতুর ধাক্কা সামলাতেই যায়। সুতরাং আমাকে কাজের লোক ঠিক বলা চলে না। বাইরের লোক তো এই নিয়ে আমায় ঠাট্টা করেই, বাড়ির লোকেও বাদ দেয় না। মা হয়তো বলেন, ওরা সব ঘোষালদের বিয়ে বাড়িতে খাটতে গেছে, বাজারটা তুই আজ করে নিয়ে আয় সুধীর। বাজারের নামেই আমার আতঙ্ক হয়। দোকানদারের সঙ্গে দরদস্তুর করবার কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে। দরদস্তুর না করে বাজার করে আনলে বাড়িতে গঞ্জনা সইতে হবে। তুই কোনো কর্মের নয়, একেবারে ডাহা ঠকে এলি। আর দর করতে গিয়ে দোকানদারের দাম থেকে 1 পয়সা কমাবার জো আছে? হ্যাঁ, তার সে বিস্মিত বিদ্রুপে দৃষ্টিতে একেবারে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে। মনে হয় আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে জজ সাহেবকেই যেন একটা বেফাস গালাগাল দিয়ে ফেলেছি। না, বাজার করা বড় হ্যাঙ্গাম। বলি, বাজার? আজ আর বাজার করে কি হবে মা? বেশ বাদলা বাদলা আছে, খিচুড়ি করো না। মা রেগে চলে যেতে যেতে বলেন, হ্যাঁ খিচুড়ি করবে, তোকে দিয়ে যদি একটা কাজ হয়। দাদা বৌদিদের ঠাট্টা তো আছেই। খেতে বসে আবার বড় বৌদি বলেন, তোমার মাংসটা শিলে একটু বেটে এনে দেব ঠাকুরপো, নইলে তোমার চিবোতে কষ্ট হবে তো। ডাক পিয়ন হয়তো মেজদার চিঠি দিয়ে গেছে। তাকে সেটা এনে দিতেই তিনি তাড়াতাড়ি পাখাটা বাড়িয়ে দিয়ে বলেন, হাওয়া খা, হাওয়া খা, একেবারে হাঁফিয়ে গেছিস যে। ঘরে বাইরে এত উপহাস আর কতদিনই বা সওয়া যায়। মনে মনে একদিন আমি কঠোর সংকল্প করে ফেললাম, এবার থেকে কাজের লোক হবই। পরের উপকার করতে গিয়ে প্রাণটাও যদি দিতে হয় তাও স্বীকার। সুযোগও জুটে গেল। বাড়ি শুদ্ধ সবাই আমরা তখন দার্জিলিংয়ে সেবার শীতটা একটু বেশি। তারই ভেতর শরীরটাকে একেবারে লোহার মতো শক্ত করবার জন্যে পাহাড়ি ঘোড়ায় চড়ে সেদিন সকালে আমি মাইল 10 জেদ করে ঘুরে এসেছি। সমস্ত শরীর এমন টাটিয়েছে যে মুখে ভাতের গ্রাস তুলতেও কষ্ট হয়। এমন সময় রবি মামার এক চিঠি এসে হাজির। রবি মামা একটি পোস্ট কার্ডে অত্যন্ত কাতরভাবে লিখেছেন যে তাঁর অত্যন্ত অসুখ, এবার আর তিনি বাঁচবেন না। বাড়িতে আরও নানা হ্যাঙ্গাম, কে কাকে দেখে, লোকজনের অভাবে তার ঠিক শুশ্রূষাও হচ্ছে না। আমরা যদি তাকে শেষ দেখা দেখতে চাই তাহলে এই পোস্ট কার্ডটিকে টেলিগ্রাম মনে করে যেন অবিলম্বে চলে আসি ইত্যাদি। রবি মামা আমার মার আপনার ভাই নন, তিনি মার পিস্তুত ভাই। কলকাতায় তাদের প্রকাণ্ড পরিবার। লোকজন গিজগিজ করছে বললেই হয়।
তা সত্ত্বেও তাঁর এই দুরবস্থার কথা শুনে আমার প্রাণটা একেবারে গলে গেল। বরদা যখন চিঠিটা পড়ে মার হাতে দিয়ে একটু হেসে বললেন, রবি মামা তো আবার মরো, হ্যাঁ, দেখবার তো কেউ নেই, আমাদের তো যেতেই হয়। তখন বরদার হাসিতে আমি রীতিমতো চটেই গেলাম। এটা কি হাসির ব্যাপার? চট করে বলে বসলাম, তোমাদের কাউকে যেতে হবে না, আমিই যাব। দাদারা প্রথমত সবাই অবাক, অনেকক্ষণ আমার দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে শেষে সবাই একসঙ্গে হেসে উঠল। মেজদা বললেন, সেই ভালো, তুই যা, রবি মামার যোগ্য লোক জুটেছে এবার। হ্যাঁ, কিন্তু তখন কোনো পরিহাসে আর আমায় দমাতে পারে না। আমি সংকল্প একেবারে ঠিক করে ফেলেছি। বললাম, যাই বলো তোমরা, আমি যাচ্ছি। মা হেসে বললেন, তুই যেমন পাগল, কোথায় যাবি? নিজের মূল্য প্রমাণ করবার এই সুযোগ কিন্তু অত সহজে ছেড়ে দিতে রাজি নই। হ্যাঁ। পরোপকারের গভীর প্রেরণায় দাদাদের ঠাট্টা, মার নিষেধ সব উপেক্ষা করে সত্যি রাত্রে বেরিয়ে পড়লাম। রওনা হবার সময় মা শুধু একটু হেসে বললেন, একান্তই যখন যাবি বলে জেদ ধরেছিস তখন আর কি বলবো, তাড়াতাড়ি ফিরে আসিস। মায়ের হাসির মানে যদি তখন বুঝতাম। দার্জিলিংয়ের ঠান্ডা থেকে বাংলাদেশের গরমে নেমে আসবার সময় কি আরাম যে হয় তা আগে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। গরম বোধ হওয়া মাত্র জামা জোড়া খুলতে দাদারা বারণ করে দিয়েছিলেন, ঠান্ডা লাগার ভয়। কিন্তু দাদাদের নিষেধ মানা শক্ত হয়ে পড়ছিল। মনে হচ্ছিল গরম জামার কাপড়ের ভেতর সেদ্ধ হয়ে যাচ্ছি। কলকাতায় পৌঁছতে পৌঁছতে হাড় মাংস আলাদা হয়ে যাবে। দার্জিলিং মেল সেদিন একটু লেট ছিল। শিয়ালদায় পৌঁছলাম বেলা 8টায়। সেই সকালেই মনে হলো ঠিক সমস্ত কলকাতা শহরটা যেন একটা বড় যজ্ঞী বাড়ির রান্নাঘর, তাতে গা হাত পা সব যেন ঝলসে যাচ্ছে। কিন্তু আমি পরোপকারে চলেছি, কোনো কষ্টই গ্রাহ্য করব না এই পণ। সোজা শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে মামার বাড়ি চললাম। মামার বাড়ি শহরের একেবারে ও প্রান্তে, এমন একটি গলির ভেতর যেখানে গাড়ি ঢোকে না। সঙ্গে মোট ঘাট একটু বেশিই ছিল। একলা বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কাছে পিঠে মোটে মিলল না। ট্যাক্সিওয়ালাকে একটু দাঁড়াতে বলে মামার বাড়ি থেকেই চাকর এনে মোটঘাট নিয়ে যাব ভেবে এগিয়ে গেলাম। গলির ভেতর হলেও মামাদের মস্ত সেকেলে বাড়ি। মামা যেরকম চিঠি লিখেছেন তাতে গিয়ে কি না জানি দেখব, তাই অত্যন্ত বিষণ্ণ মুখেই যাচ্ছিলাম। বাড়ির সামনের উঠোনে ছেলেপুলের দল পরম উৎসাহে ব্যাট বল খেলছে। যে বাড়িতে এত বড় একটা অসুখ, সে বাড়ির ছেলেপুলের এতখানি খেলায় উল্লাস ঠিক শোভন ঠেকল না। কিন্তু ছেলে মানুষ, কি আর তারা বোঝে। আর একটু এগোতেই মামার বড় ছেলের সঙ্গে দেখা। সেজে গুজে ফিটফাট হয়ে সাইকেল নিয়ে কোথায় বেরুচ্ছে। মামা তো ভাইয়ের ওপর একটু রাগই হলো। বাপের সাংঘাতিক অসুখের সময় এত সাজগোজ কেমন করে সে করলে কি জানি। আমায় দেখেই আনন্দে হাত বাড়িয়ে সে বললে, এই যে ছোটদা, কোথা থেকে? তোমরা না দার্জিলিংয়ে ছিলে? ছিলাম তো বলে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলাম। কদিনেই এক পোঁচ রং যে উঠিয়ে ফেলেছ বলে সোৎসাহে সে আমার পিঠ চাপড়ে দিলে। তার পিতৃভক্তি সম্বন্ধে সন্দেহটা আমার বেড়েই যাচ্ছিল, কিন্তু তার পরের কথায় একেবারে অবাক হয়ে গেলাম। সাইকেলের পাদানিতে একটা পা রেখে সে বললে, একটু তাড়াতাড়ি আছে ভাই, ক্যারাম কম্পিটিশনের সেমিফাইনাল, এসে তোমার সঙ্গে কথা কইব, কেমন? সাইকেলে উঠে পড়ে চালিয়ে যেতে যেতে সে বলে গেল, যাও না, বাবা বাইরের ঘরেই দাবা খেলছেন। দাবা খেলছেন? বাইরের ঘরে ঢুকে আমি তো অবাক। রবি মামা লম্বা তক্তপোষের ওপর বসে গড়গড় আর নলে টান দিতে দিতে পণ্ডিত গোছের চেহারার একটা লোকের সঙ্গে দাবা খেলছেন। আমার প্রবেশ তিনি লক্ষ্যই করলেন না। বোর্ডের একটা কিস্তি তিনি সবেমাত্র দিয়েছেন।
প্রতিপক্ষের দিকে চেয়ে বিজয় গর্বের হাসি হেসে তিনি বললেন, কি ঠাকুর, বড় যে ঘর বেঁধেছিলে, সামলাও এবার। অপর পক্ষের শুকনো ছুঁচলো মুখে কোনো চাঞ্চল্য দেখা গেল না। ধীরে ধীরে রবি মামার দাবাটি তিনি তুলে নিলেন। রবি মামার হাসি মিলিয়ে গেল এক পলকে। পণ্ডিত মশাইয়ের হাত থেকে দাবাটা একরকম থাবা মেরে ছিনিয়ে নিয়ে তিনি বললেন, আরে মুখে দিয়ে দিলাম নাকি? দেখতে পাইনি ঠাকুর, দেখতে পাইনি। আরে ও কি আর একটা খেলা হলো। অপরপক্ষ তখনই নির্বিকার মুখে দাবাটি ফিরিয়ে দিলেন। এর ভেতর একটু অবসর পেয়ে ডাকলাম, মামাবাবু। মামাবাবু পলকের জন্য আমার দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন, আরে আরে সুধীর যে, কবে এলি? তারপর উত্তর শোনবার সময় তাঁর আর রইল না। আবার দাবার চালের ভাবনায় নিমগ্ন হয়ে গেলেন। অত্যন্ত ক্ষুব্ধ বিস্মিত হয়ে অগত্যা তক্তপোষেরই একপাশে বসলাম। মামাদের খেলা চলতে লাগলো। মাঝে আর একবার তিনি আমার সম্বন্ধে সচেতন হয়ে বললেন, আরে সুধীর যে, কবে এলি? পর মুহূর্তে আর তাঁর সাড়া রইল না। রীতিমতো চটে যাচ্ছিলাম। একবার তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করলাম, মামাবাবু আপনার না। কিন্তু আমার কথার মাঝখানে থামিয়ে দিয়ে তিনি বললেন, দাঁড়া, সব শুনবো। ঘোড়াটাকে বড় বেকায়দায় ফেলেছে। বসে বসে মনে মনে গুমরাতে লাগলাম। ট্যাক্সিওয়ালা নেহাত যদি সরে না পড়ে থাকে, এতক্ষণে তার মিটার বহু দূর বেড়েছে। ঘোড়া সামলে মামাবাবুর আর একবার ফুরসত হলো। বললেন, কাল এসেছিস বললি না? বেশ, সব ভালো তো? কোথায় উঠেছিস? এইখানেই থাকিস, অথচ দেখা করিস না কেন? বলতে বলতে মামাবাবুর পূর্ব কথা বোধহয় একটু স্মরণ হলো। একটু অপ্রস্তুত হয়ে বললেন, চিঠি পেয়েছিলি আমার? বাঁচবার আশা ছিল না রে, কোনো মতে বেঁচে গেছি। ও কি কিস্তি দিচ্ছ কি ঠাকুর? তোমার গজ নড়ে না যে? বললাম, আজ তাহলে উঠি মামাবাবু। উঠবি? তোর মামিমার সঙ্গে একটু দেখা করে যাবি না? আচ্ছা কাল আসিস কিন্তু। অনেক দরকারি কথা আছে। প্রতিপক্ষের দিকে চেয়ে বিজয় গর্বের হাসি হেসে বললেন, কি ঠাকুর, বড় যে ঘর বেঁধেছিলে, সামলাও এবার। মনের কথা মনেই চেপে বেরিয়ে এলাম। বড় রাস্তায় এসে দেখলাম ট্যাক্সিওয়ালা চোর নয়, তার মিটার ঠিক আছে। পরের দিন যাওয়া উচিত ছিল না, তবু গেলাম। মানুষের দোষ ত্রুটি আমাদের অত গায়ে মাখলে চলে না। সৌভাগ্যের বিষয়ে মামাবাবু সেদিন দাবা খেলবার লোক পাননি। কাতরভাবে অনেক দুঃখের কথা তিনি জানালেন। একটা কাজ আমার তাঁর জন্যে করে দিতেই হবে। বড় ছেলে ম্যাট্রিক পাশ করে কলেজে ঢুকবে এবার। কলকাতার কোনো বড় কলেজে সায়েন্স পড়বারই তার ইচ্ছে, কিন্তু অঙ্কে নম্বর কিছু কম আছে। এজন্য কলেজের কর্তারা হয়তো নেবে না। আমি যখন সেই কলেজেরই ছাত্র এবং এখানে আছি, তখন আমি যদি চেষ্টা চরিত্র করে তাকে ঢুকিয়ে দেবার ব্যবস্থা করতে পারি, এটুকু উপকার আমার করতেই হবে। আমার উপরই ছেলেটার ভবিষ্যৎ নির্ভর করছে কিনা, আমি ছাড়া আর কেউ এ কাজ পারবে না, ইত্যাদি নানা কথা তিনি বললেন। পরোপকার করতে এসে একেবারে কিছু না করে ফেরাও তো যায় না। সুতরাং রাজি হলাম। গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রে দুদিন নানা জায়গায় হাঁটাহাঁটি করে পায়ের জুতো ছিঁড়ে গেল বললেই হয়। অনেক খোসামত অনেকজনকে ধরে শেষ পর্যন্ত কলেজে আমার মামাতো ভাইকে ঢোকাবার ব্যবস্থাও করলাম। তার পরদিন মামাবাবুর সঙ্গে দেখা করতে গেছি বিকেলবেলা। মামাবাবু বাড়ি ছিলেন না। খানিকক্ষণ অপেক্ষা করবার পর অবশ্য তাঁর দেখা পাওয়া গেল।
আমায় দেখেই মামাবাবু অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে এসেছো, হ্যাঁ এসেছো তাহলে। আমি ভাবলাম বুঝি দার্জিলিংই চলে গেছো আবার। বললাম, না, বেনুকে সেই আমাদের কলেজে ঢোকাবার ব্যবস্থাটা না করে কি যেতে পারি? মামাবাবু উদাসীনভাবে শুধু একটু বলেই চুপ করলেন। নিজেকেই আবার কথাটা তাই পারতে হলো। বললাম, অনেক কষ্টে প্রিন্সিপালকে রাজি করিয়েছি। তাই নাকি? বলে মামাবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। আবার তার দৃষ্টি আকর্ষণ করে বললাম, ওকে একবার দেখা করতে হবে যে। মামাবাবু এবার হতাশভাবে বললেন, তা করবে, তবে গোটা কতক টাকা লোকসান হবে এই যা। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, টাকা লোকসান? হ্যাঁ, লোকসান বই কি। আজ আবার আর্ট স্কুলে ওকে ভর্তি করিয়ে এলাম কি না। মনে অত্যন্ত রাগ হলেও মুখে বললাম, ভর্তি করিয়ে দিয়ে এসেছেন, তাহলে কি দরকার আবার সায়েন্স পড়তে যাবার? মামাবাবু খুশি হয়ে বললেন, হ্যাঁ, আমিও তাই বলি। কি জানো, লেখাপড়া তো ওর হবে না, কিন্তু আঁকার হাত ওর ভালো। ছেলেবেলায় একটা গরু এঁকেছিল, একেবারে গরুর মতো শিং, 4টে পা, লেজ, সব ছিল তাতে। হ্যাঁ, জীবনে আর মামার বাড়িমুখ হব না সংকল্প করেই সেদিন সেখান থেকে বিদায় নিলাম, কিন্তু সংকল্প ঠিক রাখতে পারলাম না। আবার দার্জিলিংয়ে ফিরে যাবার সব ঠিক করে ফেলেছি। এমন সময় পরের দিন বেলা 11টার সময় যে মেসে আমি উঠেছিলাম সেখানে মামাবাবু এসে হাজির। আমায় দেখেই মামাবাবু একরকম কেঁদে ফেললেন। তাকে অনেক কষ্টে শান্ত করে যে কথা কয়টি আদায় করতে পারলাম, তাতে বুঝলাম যে এবার তাঁর বাড়িতে সত্যিই বিপদ হয়েছে। বেনু হঠাৎ কিরকম অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির বয়স্করা সবাই ইতিমধ্যে অফিস গেছে, তাঁরও অফিস আছে। অফিস যাবার আগে যে একজন ডাক্তার তিনি ডাকবেন সে ক্ষমতাও তাঁর নেই। ভয়ে ভাবনায় তিনি এমন হতভম্ব হয়ে পড়েছেন যে কোন ডাক্তারকে যে ডাকবেন তা ঠিকই করতে পারছেন না। এদিকে আজকাল যা কড়াকড়ি, অফিস না গেলেও চাকরি নিয়ে টানাটানি হবার সম্ভাবনা। তাকে যথাসাধ্য সান্ত্বনা দিয়ে বললাম, আপনার কিছু ভাবনা নেই মামাবাবু, আপনি অফিসে যান, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে যাচ্ছি। আমার দুটি হাত ধরে মামাবাবু আর একবার কেঁদে ফেলে বললেন, তোমার উপর ভরসা করে আমি যাচ্ছি, দেখো যাবে তো বাবা? সে কি কথা, আমি এক্ষুনি যাচ্ছি বলে তাকে বিদায় করে পাঞ্জাবিটা মাথায় গলাতে গলাতে আমি ডাক্তার খুঁজতে বেরুলাম। অধিকাংশ ডাক্তার তখন কলে বেরিয়েছেন, তাদের সদ্য সদ্য পাওয়া শক্ত। অনেক কষ্টে ভালো একজন বিশেষজ্ঞকে পেলাম। ডাক্তারবাবু তাঁর নিজের গাড়ি আনতে পাঠাচ্ছিলেন, কিন্তু সময় সংক্ষেপের জন্য তাও তাঁকে করতে দিলাম না। একটা ট্যাক্সি ডেকেই তাতে তাঁকে চাপিয়ে সোফারকে জোরে হাঁকাতে বললাম। নিজের কর্মতৎপরতায় নিজেরই বিস্ময় লাগছিল। ভাবছিলাম, বড় ঠাট্টা করে দাদারা, একবার যদি এখন দেখতে পেত। আগেই বলেছি, মামাদের গলিতে গাড়ি ঢোকে না। বড় রাস্তা থেকে ট্যাক্সি বিদায় করে ডাক্তারবাবুকে হাঁটিয়েই নিয়ে গেলাম। ডাক্তারবাবু বোধহয় একটু অপ্রসন্ন হলেন, কিন্তু সে তখন আমার দেখবার সময় নেই। বাড়িতে এবার সত্যই যে বিপদ হয়েছে কাছাকাছি যেতেই তা বেশ স্পষ্ট বোঝা গেল। বাইরে কোনো লোকজন নেই, সমস্ত বাড়িটা নিস্তব্ধ, কিন্তু বাড়ির দরজাটাও যে বন্ধ। সজোরে গিয়ে ধাক্কা দিলাম, কোনো সাড়া শব্দ নেই। হলো কি তাহলে? ভয়ে আমার বুকটা কাঁপছিল। মামাবাবুর নাম ধরে ডেকে আবার কড়া নাড়া দিলাম, এবারেও কোনো সাড়া নেই। ডাক্তারবাবু খানিকটা দূরে দরজা খোলার জন্য অপেক্ষা করছিলেন। তাকে এভাবে দাঁড় করিয়ে রাখবার জন্য অত্যন্ত লজ্জিত হয়ে আরও জোরে দরজায় ধাক্কা দিলাম।
এবার ভেতর থেকে সাড়া পেয়ে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। কিন্তু খানিক বাদে নিদ্রা জড়িত চোখে রগড়াতে রগড়াতে মামাদের পুরানো চাকর মধু যখন দরজা খুলে দাঁড়ালো তখন অবাক হয়ে গেলাম। মধু বিরক্ত হয়েই উঠে এসেছিল। আমায় দেখে একটু প্রসন্ন হাসি হাসবার চেষ্টা করে বললে, কেউ তো বাড়ি নেই বাবু। বাড়ি নেই কি রে? না বাবু, সব দক্ষিণেশ্বর গেছে যে, আমি শুধু আছি পাহারা দিতে। অবাক হয়ে বললাম, বেনু বাবুর অসুখ করেছে না? অসুখ? মধু অনেকক্ষণ ভেবেচিন্তে বললে, যে অসুখ তো বাবুর করেনি, তবে বেনু বাবু ভাতের সঙ্গে চুল নাকি খেয়ে একবার বমি করেছিলেন বটে, কিন্তু সে তো কিছু নয়। দিদিমণির বাড়ি থেকে মোটর আসতে তারা সবাই বেশ সুস্থ শরীরে দক্ষিণেশ্বরে বেড়াতে গেছেন। দূর থেকে ডাক্তারবাবুর মৃদু কাশির শব্দ শুনতে পেলাম। মনে হলো ধরণী দ্বিধা হও। কিন্তু ডাক্তারবাবুকে এভাবেই বা কি করে ফেরানো যায়? একটা কিছু উপায় তো ঠাউরানো দরকার। মুখ কাঁচুমাচু করে বললাম, ডাক্তারবাবু একটু ভেতরে আসবেন? ডাক্তারবাবু বেশ গম্ভীর মুখে ঘরে এসে ঢুকে একবার গলা খাঁকারি দিলেন। প্রত্যুত্তরে আমি একবার গলাটা পরিষ্কার করবার চেষ্টা করলাম। ডাক্তারবাবু বললেন, রোগী কোথায় মশাই? হ্যাঁ? অত্যন্ত অপ্রীতভাবে বললাম, আগে কিছু মনে করবেন না, আমার নিজের জন্যই আপনাকে ডাকা আর কি। পলকের জন্য ডাক্তারবাবুর ভুরু দুটো বোধ হয় একটু উঠল। তারপর নিতান্ত নির্বিকারভাবে তিনি আমার হাতটা টেনে ধরে বললেন, কি অসুখ? জ্বর? আগে না, এই পেটের এইখানটায় একটা ব্যথা। শুয়ে পড়ুন। তাই পড়লাম। পেটের ব্যথার কথাটা কয়েক সেকেন্ডের মধ্যেই সত্য হয়ে উঠল। ডাক্তারবাবু সজোরে এক জায়গায় টিপে বললেন, এইখানটায় কেমন? হ্যাঁ? কোনো রকমে গোয়াতে গোয়াতে বললাম, আগে আগে হ্যাঁ। বেশ, উঠে পড়ুন। কাল একটা জোলাপ নেবেন, আর 1 সপ্তাহ খালি জল বার্লি পথ্য। আগে আগে যা বলেন। ডাক্তারবাবু হাত বাড়ালেন। করকরে 8টা টাকা নিজের পকেট থেকে বার করে সে হাতে দিলাম। ডাক্তারবাবু টাকাগুলো পকেটে ফেলে টুপিটা বগলে চেপে বেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি ফিরে দাঁড়ালেন, বললেন, দেখুন আজ্ঞে, রোগটা আপনার পেটের নয়, মাথার, বুঝেছেন? বেশ, উঠে পড়ুন। কাল একটা জোলাপ নেবেন, আর 1 সপ্তাহ খালি জল বার্লি পথ্য। এই বলেই ডাক্তারবাবু বেরিয়ে গেলেন। নিঃশব্দে তাও হজম করলাম। দার্জিলিং ফিরে আসার পর দাদা বৌদিরা কি বলেছেন সে কথা কারুর শোনবার কোনো প্রয়োজন নেই।